হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান কুমিল্লা বোর্ড 2023 সালে আসা রেওয়ামিল অধ্যায়ের 9 নং অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। হিসাবের নাম দেওয়া আছে এবং হিসাবের নামের পাশে কিছু টাকা দেওয়া আছে। প্রথমে মূলধন দেওয়া আছে 80,000 টাকা, নগদ তহবিল দেওয়া আছে 25,000 টাকা, বিক্রয় দেওয়া আছে 85,000, প্রদেয় বিজ্ঞাপন দেওয়া আছে 7,500, অগ্রিম বীমা দেওয়া আছে 6,000, বকেয়া ভাড়া দেওয়া আছে 4,500, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 35,000, ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে 40,000, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 55,000, ক্রয় দেওয়া আছে 75,000, আন্তঃফেরত দেওয়া আছে 8,500, প্রদেয় হিসাব দেওয়া আছে 18,000 এবং সমাপনী ব্যাংক জমা দেওয়া আছে 85,500। তো কতে আমাদেরকে বলা হচ্ছে যে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খতে বলা হচ্ছে জুই এন্টারপ্রাইজের সমাপনী চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য। গতে আমাদেরকে বলা হচ্ছে উল্লেখিত খতিয়ানের উদ্ধৃতগুলা দ্বারা জুই এন্টারপ্রাইজের একটা রেওয়ামিল প্রস্তুত করার জন্য। এখন আমরা ধাপে ধাপে প্রশ্নগুলোর সমাধান করব। কত সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করব। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় মাইনাস, অর্থাৎ এটা থেকে মাইনাস হবে সমাপনী মজুত। প্রারম্ভিক মজুত পণ্য আমাদেরকে দেওয়া আছে কত? 35,000 যোগ নিট ক্রয়ের সাথে আর কোনো ধরনের কাজ নেই। আন্তঃফেরত মানে তো হচ্ছে ভিতরে ফেরত, অর্থাৎ বিক্রয় করলে যে ফেরত আছে সেটাই আন্তঃফেরত। তো ক্রয়ের সাথে আর কিছু করার নাই, তাহলে এটা হচ্ছে 75,000। এটা থেকে আমরা মাইনাস দিব সমাপনী মজুত পণ্য, এই যে 55,000, তাহলে আমাদের আসে 55,000 টাকা। এটাই আমাদের উত্তর। আমরা সমাধান করব 9 খ। আমাদেরকে বলা হয়েছে চলতি সম্পদের পরিমাণ আর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য। চলতি সম্পদ হচ্ছে সেই সম্পদগুলা যে সম্পদগুলাকে তুমি 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে কি করতে পারবে? নগদে রূপান্তর করতে পারবে, যেমন নগদ তহবিল। এটাকে যদি আমি বাদটা করি তাহলে আমি কি পাবো? যদি আমি ভাঙি, অর্থাৎ বছর শেষে যদি আমি টাকাটা তুলে নিই, তাহলে আমি নগদ টাকা পাচ্ছি। তাহলে এটা অবশ্যই চলতি সম্পদের মধ্যে পড়ে। এছাড়া চলতি দায় হচ্ছে সেসব দায় যেগুলো তোমার 1 বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে, যেমন পাওনাদার, এই যে প্রদেয় হিসাব। তুমি তার এই 18,000 টাকা কিন্তু 5 বছর 6 বছর ইত্যাদির জন্য নিতে পারবে না। ঠিক আছে, এটা তুমি 1 বছরের মধ্যেই তাকে পরিশোধ করার জন্য প্রতিশ্রুতি দিবে। নগদ তহবিল আছে 25,000। আচ্ছা, আমাদের অগ্রিম বীমা। তোমরা খেয়াল করবে, আমি তোমাদেরকে আগেও বলেছি, এছাড়া আমার ইউটিউবে শর্টসে আছে যে আমরা কিভাবে চলতি সম্পদগুলো আইডেন্টিফাই করব। সেটা হচ্ছে চলতি সম্পদের ক্ষেত্রে অগ্রিম, তারপর ব্যয়, অগ্রিম ব্যয়, এসব কিছু কিন্তু চলতি সম্পদের মধ্যে পড়ে। অর্থাৎ যেগুলো ফার্স্ট অক্ষরগুলা মিল থাকে না সেগুলো চলতি সম্পদ, যেগুলো ফার্স্ট অক্ষরগুলা মিল থাকে সেগুলো হচ্ছে চলতি দায়। তোমরা আমার শর্টসে যাই দেখে নিতে পারো। এছাড়া আমি অনেক অঙ্কে এগুলো বুঝিয়ে দিয়েছি, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তাহলে আমি একেবারে অঙ্কে চলে যাচ্ছি। আমরা লিখবো অগ্রিম বীমা। বীমা হচ্ছে 6,000 টাকা। এরপর হচ্ছে সমাপনী মজুত পণ্য 55,000। এরপর হচ্ছে সমাপনী ব্যাংক জমা। ব্যাংক জমা হচ্ছে আমাদের জন্য অবশ্যই চলতি সম্পদ, কারণ ব্যাংকে আমরা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিই, পরে সেগুলো আমি নগদও নিয়ে আসতে পারি, তাহলে এক্ষেত্রে এটি চলতি সম্পদ। আর সমাপনী ব্যাংক জমা কিন্তু অবশ্যই আমাদের চলতি সম্পদের মধ্যে পড়ে, প্রারম্ভিকটা পড়ে না, কারণ সমাপনীর মধ্যেই প্রারম্ভিকটা যুক্ত থাকে অলরেডি। তাই আমরা সমাপনী ব্যাংক জমাটা প্রিফার করি। তাহলে আমরা এই চারটা যোগ করব, আমাদের আসবে 1,71,500 টাকা। প্রদেয় বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন খরচটা আমি এখনো কি করিনি? পরিশোধ করিনি, 7,500। এরপর হচ্ছে আমাদের বকেয়া ভাড়া 4,500।
তো এর মাঝখানে বলি, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করিনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও আনছি সামনে আরো। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে তোমরা নোটিফিকেশন পাবে না, তোমরা হারিয়ে যাবে। তো আমার কথা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো যাতে সহজেই তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাও। তারপর হচ্ছে ব্যাংক জমা দিন। ব্যাংক জমা দিতে হচ্ছে 40,000। এরপর হচ্ছে আমাদের প্রদেয় হিসাব, 18,000। তাহলে আমরা এগুলো যোগ করলে আসবে কত আমাদের? 70,000। বন্ধুরা এখন আমরা সমাধান করব 9-এর গ। 9-এর গ তো আমাদেরকে বলা হয়েছিল যে একটা রেওয়া মিল প্রস্তুত করার জন্য। তাহলে আমরা রেওয়া মিল করার সময় জানি ডেবিট ক্রেডিট লাগে। তো আমরা এখন দেখবো ডেবিটে আসলে কি কি বসে। ডেবিটে বসে সম্পদ, ডেবিটে বসে সম্পদ, ব্যয়, উত্তোলন। আর ক্রেডিট পাশে বসে দায়, আয়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে দেখো মূলধন দেওয়া আছে। মূলধনটা কিসের মধ্যে পড়ে? এই যে মূলধন, এটা কার? এটা অবশ্যই মালিকের। তাহলে মালিক মানে মালিকানা সত্ত্বে বসবে। তাহলে মালিকানা সত্ত্ব কোন পাশে? ক্রেডিট পাশে, তাই না? তাহলে আমরা লিখবো মূলধন কোন পাশে? ক্রেডিট পাশে, 80,000 টাকা। দেখো নগদ তহবিল, আমরা জানি নগদ তহবিল একটা চলতি সম্পদ। তাহলে এটা সম্পদের ঘরে বসবে। তাহলে সম্পদ ডেবিট পাশে, তাহলে নগদ তহবিল, নগদ তহবিল এটা কোথায় হবে? 25,000 টাকা ডেবিট পাশে। তো দেখো বিক্রয় দেওয়া আছে, বিক্রয় করলে আয় হয়, প্রতিষ্ঠানে আয় হয়। তাহলে আয় কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে বিক্রয় 85,000। তো দেওয়া আছে প্রদেয় বিজ্ঞাপন। প্রদেয় মানেই হচ্ছে আমাদের কি চলতি দায়ের মধ্যে পড়ে না? তাহলে দায় কোন পাশে বসে? ক্রেডিট পাশে। তাহলে কত? 7,500। অগ্রিম বীমা, অগ্রিম বীমা আমাদের জন্য চলতি সম্পদ, তাই এটা যেহেতু সম্পদ এটা কোন পাশে বসবে? ডেবিট পাশে বসবে। তাহলে 6,000। এরপর দেখো বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া আমাদের জন্য কি? দায়। চলতি দায় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে, 4,500। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য লিখবো কত হাজার? 35,000। এটা অবশ্যই ডেবিট পাশে বসবে যেহেতু পণ্যের কথা বলেছে, এটা বিক্রিত পণ্যের ব্যয়। হচ্ছে ব্যাংক জমা দিন। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়, তাই ক্ষেত্রে এটা ক্রেডিট পাশে বসবে। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কিন্তু রেওয়া মিলে আসবে না, অর্থাৎ সমাপনী যে কোনো ধরনের বস্তু রেওয়া মিলে কিন্তু আসে না, তাই এটা আমাদের জন্য আসবে না। এটা হচ্ছে ক্রয়। ক্রয় কত টাকা? 75,000। এটা যেহেতু ব্যয় তাইলে এটা কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। আন্তঃফেরত, বন্ধুরা খেয়াল করো আন্ত মানে কি? ভিতরে। ঠিক আছে, তাহলে তোমার প্রতিষ্ঠানের ভিতরে কখন একটা পণ্য ফেরত আসবে? যখন তুমি সেই পণ্যটা কারো কাছে বিক্রি করবে, তাই না? সে তোমাকে ফেরত দিলে সেটা হচ্ছে আন্ত ফেরত। এক্ষেত্রে তোমার ফার্স্টে কি করতে হচ্ছে? বিক্রয় করতে হচ্ছে, তাহলে এটা কি ফেরত? বিক্রয় ফেরত। ঠিক আছে, তাহলে বিক্রয় হচ্ছে ক্রেডিট। তো যখন বিক্রয়কে ফেরত দিচ্ছি তাহলে বিক্রয়কে এটা হ্রাস করতেছে। বিক্রয় যেহেতু ক্রেডিট আর বিক্রয়কে হ্রাস করা হচ্ছে তাহলে এটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তাহলে 8,500। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব হচ্ছে যেহেতু ক্রেডিট অর্থাৎ দায়, তাই ক্রেডিটে বসবে 18,000। সমাপনী ব্যাংক জমা, যেহেতু চলতি সম্পদ তাই ডেবিটে বসবে 85,500। 35,000, এখানেও 2,35,000। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আগামীকাল আমি ইনশাআল্লাহ নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হব।
তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারো। এছাড়া তোমাদের সমস্যার সমাধান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি তোমাদের সমস্যাটা জেনে তোমাদেরকে সমাধান ক্লাস নিয়ে চলে আসতে পারবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালাম।